আসলে ভাঙা হলো সঠিক হলো আর হলো, আমি তো আর বিশ্লেষণ করতে করার মতো না। তবু বাংসে আসলে স্মৃতি জাদুঘর হিসেবে থাকার দরকার ছিল। আগে তো আমরা কখনো স্মৃতি জাদুঘর ছিল, কিন্তু আমরা কখনো ঢুকতে পারিনি। এমন মানে এখানে পুলিশ থাকতো, থাকতো, আর্মি থাকতো, সবাই থাকতো। আমরা ঢুকতে পারতাম না, দূর থেকে দেখতাম। তাও বুঝছেন, যতটুকু দেখতাম ততটুকুই। বুঝছেন, এই সবাই আসতেছে, দেখতেছে, সবাই দেখতেছে। আগে কি এরকম দেখতে পারতো না। ওই আর কি। এখন না, আমরা আসলে আসছি, ঢাকাতে আসছিলাম, আমরা দুইজন আসছিলাম। আমার মানে ওরা একটু ডাক্তার দেখাতে জন্য আসছিলাম। তো প্রামগেট আমরা ওখানে ছিলাম, বাসায় ছিলাম। এখন আজকে হঠাৎ আসছি একটু ঘুরতেছি আর কি। আপনারা বলতেছেন যে এটা একটা সম্পদ ছিল, কিন্তু সম্পদটা কিসের ছিল? আমি তো দেখি না রাষ্ট্রীয় কোনো সম্পদ ছিল। এটা তো তার ব্যক্তিগত সম্পদ ছিল। সেই যে জাদুঘর করছে, জাদুঘর বলতে তো আমরা বুঝি যে রাষ্ট্রীয় অনেক কিছু এখানে উপস্থাপন করা হবে, এমনকি এখানে জনগণ এসে দেখবে। এই দেখার সুযোগ কার কোনো জনগণের হয় নাই। এটা তার ব্যক্তিগত, তার বাবার পোশাক ছিল, তার বাবার কি ছিল, সে ওই যে নল দিয়ে সিগারেট খাইতো, বিড়ি খাইতো, সেগুলো সহ ছিল। এগুলো তো অন্য কিছু ছিল না। এই যে উনি একটা কথা বলে গেছে কিছুক্ষণ আগে, আমার এক ভদ্রলোক বলে গেল যে এটা কিসের জাদুঘর ছিল। তো জাদুঘর বলতে আমরা এটি বুঝি যে রাষ্ট্রীয় অনেক সম্পদ, যে স্বাধীনতা যুদ্ধে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, সেগুলো হয়তো এখানে এসে উপস্থাপন করা হবে। এমনকি রাষ্ট্র চলতেছে, চলমান অবস্থায় অনেক কিছু থাকতে পারে। আমাদের কোথায় কি সম্পদ আছে বা কোনটা এখানে আমরা রাখলে জনগণ বুঝতে পারবে যে বিগত দিনে আমাদের এই সম্পদ ছিল, এইভাবে আমাদের দেশটা এইভাবে পরিচালনা করছে। তো যেমন শেখ সাহেব, উনি দেশ পরিচালনা করে গেছে, কিন্তু ওনার ফ্যামিলিগতভাবে কেন আজকে মানে হত্যা করা হইলো, এটার পিছনে তো নিশ্চয়ই কোনো কারণ আছে। এটার কারণ ছাড়া হয়নি। আজকে হাসিনা ফ্যাসিস্ট সরকার, যেমন বিগত দিনে যে স্বৈরাচার সরকার, এরশাদ সরকার ছিল, ৮৬ সালে সে ওই সরকারকে সাপোর্ট দিয়ে সে নির্বাচন করছে। আবার ২০১৮ সাল থেকে ২০০৮ সাল থেকে ২০০৮ সাল থেকে বিগত ১৫টা বছর সে ক্ষমতায় ছিল। জনগণকে ভোট দেওয়ার কোনো সুযোগ সে দেয়নি, অথচ নিজে সব কিছু নিজের আয়ত্তে রাখছে। এমনকি এই দেশটা যে কীভাবে পরিচালনা হয়েছে সেটা জনগণও বুঝতে পারে না। শুধু একটাই কি, যে স্বৈরাচার জনগণের উপরে কীভাবে হত্যা কাকে করা হয়, করতে হবে, যখন কাকে তার বিরুদ্ধে যেই কোনো কথা বলবে সেটাই ওইখানে তার জন্য একটা দূষণীয় বিষয় হয়ে যায়। এমনকি ওই লোকটাই শেষ পর্যন্ত আর খুঁজে পাওয়া যায় না, তাকে গুম করা হয়। এরকমভাবে অনেক দলের লোককে গুম করা হয়েছে। আজকে ঘুম, খুন, আহাজারি, মানে এরকম স্বৈরাচারী অনেক কিছু হয়েছে, যেটা জনগণ অনেক কিছু উপলব্ধি করছে। আজকে সেটার প্রতিফলন এই যে আজকে ধানমন্ডির বাড়ি তার ভাঙিয়ে তছনছ করে দেওয়া হয়েছে। কেন? জনগণ কত ক্ষিপ্ত হইলে এরকম হইতে পারে? একটা ফ্যামিলি আজকে দেশ থেকে উৎখাত করে দিয়েছে। এরকমটা বাংলাদেশে আর এর আগে কখনো হয়নি। একটানা ১৫ বছর যেভাবে তারা দমন, নিপীড়ন, গুম খুন করছে, সো আজকের এই ঘটনাটা ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য একটা শিক্ষণীয় হয়ে থাকবে। আর বাংলাদেশে আর কোনো স্বৈরাচার আসবে না, ছাত্র জনতা আর আসতেও দিবে না। ৬ মাস পরে, ৬ মাসের মধ্যে অনেকে ধারণা করছিল যে ছাত্র জনতার ঐক্যবোধ শেষ হয়ে গেছে। এইটা আল্লাহর ইশারা ছিল যে এইভাবে আমরা ওই দিন করি নাই। ৬ মাস পরে আমরা যে ইউনিটি আছি, ছাত্র জনতা ইউনিটি আছে, তার একটা প্রমাণ হয়ে গেল। আর আমি যদি আমার ব্যক্তিগত একটা কথা বলি, আমি ৫ই আগস্টের আগে আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ তুমি আমাকে নিও না, দুনিয়াতে দিছো তুমি নিয়ে যাবা, আর তুমি আমার হাসিনার পতনটা দেখে তুমি আমাকে নিও। ইনশাল্লাহ আল্লাহ আমাকে সেটা দেখার সুযোগ দিছে। আমি এখন আপনাদের কাছে বলবো যে আমি একটা বোনাস লাইফ লিড করতেছি, কারণ আল্লাহর কাছে আমার চাওয়া হয়ে গেছে। তারপরে এই ৬ মাস পরে যখন আমি এইটা দেখলাম, আল্লাহর কাছে আমি আরও শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তুমি আমার এইটা দেখারও তৌফিক দান করছো। তার মানে যে আমরা যে এতদিন একটা শৃঙ্খলার মধ্যে ছিলাম, একটা মানে আমরা যে একটা স্বৈরতন্ত্রের মধ্যে ছিলাম, আমাদেরকে যে মুক্তভাবে স্বাধীন বাংলাদেশ স্বাধীনভাবে চলাচল করার দেওয়া হয় নাই, এখন যে আমরা পারছি সেটাই প্রমাণ করে দিল যে আমরা এখন স্বাধীন, সত্যিকার অর্থে আমরা এখন স্বাধীন হয়েছি। এই তো।